আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটি হলো যে বাংলায় কিভাবে সৃজনশীল কমন না পড়লে বানিয়ে কিভাবে লিখতে হবে সে সম্পর্কে আজকে তোমাদের সাথে কথা বলবো। তোমরা এরকম অনেকে আছো যে পরীক্ষার হলে গিয়ে দেখো যে সৃজনশীল তোমাদের কমন পড়েনি, তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে আনসার করবে সেই টেকনিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকো। তো আমি শুরু করতেছি। প্রথমে আসলে সৃজনশীল লিখতে গেলে আমাদেরকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, আমাদেরকে সে বিষয়টা আগে বুঝে নিতে হবে। তারপরে আমি তোমাদেরকে বলে দিব যে কিভাবে সৃজনশীল লিখলে ভালো নাম্বার পাবা, অথচ তুমি বই অথবা গাইড না পড়ে তুমি কিভাবে ভালো করতে পারবা সে বিষয়টি তোমাকে বলে দিব। তো প্রথমে দেখো আমি এখানে কি লিখেছি, যে প্রথমে তোমার সৃজনশীলের মূল ভাবটি বুঝতে হবে। এখানে যে প্রথমে তোমাকে মূল ভাবটি সুন্দরভাবে বুঝতে হবে। যে কোনো একটি গল্প কবিতা পড়ো না কেন, পড়ার পরে ওই গল্প অথবা কবিতায় কি বলা হচ্ছে সে বিষয়টি তোমাকে রিডিং করে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। তারপরে হচ্ছে পাঠ পরিচিতি খুব ভালোভাবে পড়তে হবে। পাঠ পরিচিতি পড়েও কিন্তু তুমি এই বিষয়টি আয়ত্ত করতে পারবে। তারপরে 2 নম্বরে দেখো আমি এখানে পয়েন্ট আকারে তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি। 2 নম্বরে দেখো কি বলছে, যে উদ্দীপক বিশ্লেষণ। তো উদ্দীপকটি মনোযোগ দিয়ে তোমাকে পড়তে হবে। প্রথমে উদ্দীপকটি মনোযোগ দিয়ে পড়ে পাঠ্য বইয়ের গল্প বা কবিতার সাথে মেলাতে হবে। গল্প বা কবিতার সাথে সাদৃশ্য ও বৈসাদৃশ্য খুঁজে বের করতে হবে। তার মানে যখন তুমি প্রশ্ন পাবে, প্রশ্ন পাওয়ার পরে তোমার উদ্দীপকটি আগে পড়তে হবে, পড়ার পরে বুঝতে হবে যে আসলে উদ্দীপকটি কি পাঠ্য বইয়ের সাথে, পাঠ্য বইয়ের কোন গল্প বা কবিতার সাথে মিলে। তো মিলার পরে দেখতে হবে যে আসলে এটা কি কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ নাকি বৈসাদৃশ্যপূর্ণ। তো সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তারপর 3 নম্বরে দেখো কি বলছে, যে সরাসরি লাইন না লেখা। মানে উদ্দীপক থেকে অনেকে আছে এরকম করে যে সরাসরি উদ্দীপক থেকে হুবহু লিখে রাখে। তো এই ক্ষেত্রে তুমি ভালো নাম্বার পাবে না। উদ্দীপক থেকে উদ্দীপক হুবহু না লিখে এর সারমর্ম বা সারসংক্ষেপ লিখতে হবে। তো সারসংক্ষেপ কিভাবে লিখবে আমি একটু পরে তোমাকে বলে দিচ্ছি। তারপর দেখো কি বলছে, যে পয়েন্ট আকারে লেখা। পয়েন্ট আকারে লিখতে হবে, এটা আমি আগের ভিডিওতে বলছি যে যে কোনো সৃজনশীল লিখতে গেলে যেমন 2 নম্বরের প্রশ্ন যেটা খ নং অনুধাবনমূলক, এটাতে তোমাকে 1 এবং 2 দুইটা পয়েন্ট আকারে লিখতে হবে যেহেতু নাম্বার 2। আবার যেটাতে নাম্বার 3 সেখানে তোমাকে 3টা পয়েন্ট আকারে লিখতে হবে। তারপরে দেখো কি বলছে, যে সময় জ্ঞান। তোমাকে একটি সৃজনশীলের জন্য 21 বা 22 মিনিট সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমাকে লিখে ফেলার চেষ্টা করতে হবে, তাহলেই ভালো নাম্বার পাবে। তো এখন আমি একটা সৃজনশীল আসলে কিভাবে লিখতে হবে এটা তোমাকে একেবারে প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো ক নং প্রশ্নের উত্তর। প্রথমে একটা সৃজনশীলে কিন্তু 4টি প্রশ্ন থাকে, ক খ গ ঘ। তো ক নম্বরে প্রথমে এক কথায় উত্তর থাকে। যেমন এখানে আমি দেখো একটা সৃজনশীল এখানে দেখাচ্ছি যে সনেটের শতকে কি থাকে। তো শতকে কি থাকে এটা এক কথায় লিখলেই হয়ে যাচ্ছে। তো আমরা এক কথায় এই উত্তরটা আমি লিখে দিতে তোমরা লিখে দিতে পারবে। তারপর খ নম্বরে দেখো কি বলছে, যে প্রথম প্যারায়, খ নম্বরে আমি আগেই বলছি যে 2টা প্যারা হবে। যে প্রথম প্যারায় প্রশ্নের মূল কথা লিখতে হবে, আর দ্বিতীয় প্যারায় কি লিখতে হবে, যে প্রথম প্যারায় যে তোমার কাছে যে বিষয়টি জানতে চাইছে সেটা লিখতে হবে। তারপর দ্বিতীয় প্যারায় কেন কিভাবে তা লিখতে হবে, মানে এটা কেন হইলো কিভাবে হলো সেটা সম্পর্কে তোমাকে একটু লিখে দিতে হবে। আর ক এবং খ প্রশ্নের উত্তরের জন্য কিন্তু তোমাকে 1 পৃষ্ঠা লিখতে হবে। তাহলে তুমি ভালো নাম্বার আশা করতে পারো। এখান থেকে কতে হচ্ছে 1 নাম্বার, খতে হচ্ছে 2 নাম্বার, এখানে তাহলে 3 নাম্বারই তুমি পেতে পারো। 3 নাম্বার পাওয়া কঠিন কিছু না। তুমি যদি ভালোভাবে লিখতে পারো, 2টা পয়েন্ট আকারে লিখবা খ নাম্বার, তাহলে এখানে নাম্বার 2-এ তুমি 2ই পাবে। তারপরে আমি ঘ নাম্বারে চলে যাচ্ছি। দেখো ঘ নাম্বার প্রশ্ন কিভাবে লিখবে। ঘ নাম্বারে মনে করো যে তোমার একটি প্রশ্ন কমন পড়ে নাই, তখন তুমি কিভাবে লিখবে এই কথাটি আমি বলে দিচ্ছি। যে এখানে দেখো যে প্রশ্নের সাথে প্রথমে সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখাতে হবে। তার মানে তোমাকে শুরুতে উদ্দীপকটি পড়তে হবে। উদ্দীপকটি পড়ে বুঝতে হবে যে গল্প বা কবিতার সাথে এটা কি সাদৃশ্যপূর্ণ নাকি বৈসাদৃশ্যপূর্ণ। তো তারপর দেখো এখানে আমি একটি উদ্দীপক পড়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি। যে যেমন এখানে কি বলছে, যে ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাঁতরায়ে নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে, ডিবি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায়, কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যাই, মধুময়ী স্মৃতিগুলো আমাকে কাঁদাই, তবু দেশে আর নাহি ফেরা হয়। তার মানে এটা তোমরা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু কপোতাক্ষ নদ কবিতার একটি উদ্দীপক। তো এই উদ্দীপকটি পড়ে তুমি কি বুঝতে পারতেছো, উদ্দীপকের সাথে কি কবিতার মিল আছে নাকি মিল নাই।
যাদের কবিতাটি পড়া আছে, যাদের জানা আছে তারা বুঝতে পারবে যে উদ্দীপকের সাথে মিল নাকি অমিল। তো আমি এটা পড়ে যেটা বুঝতে পারলাম যে উদ্দীপকের সাথে সম্পূর্ণ আমাদের এই কবিতার ভাবটি সম্পূর্ণ মিলে যায়। তো আমরা প্রথমে এটা এই জন্য এইখানে আমরা লিখব যে প্রশ্নের সাথে এখানে আমার মানে উক্তিটি সাদৃশ্যপূর্ণ। এখানে প্রশ্নটা কি বলছে দেখো, গ নম্বরে যে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। তার মানে উদ্দীপকের যে অনুভূতি এটা কিন্তু কপোতাক্ষ নদ কবিতার সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তো আমি প্রথমে এটাই লিখব যে উদ্দীপকের সাথে এই কপোতাক্ষ নদ কবিতার যে মূল ভাব সেটা সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। তো এটা আমি 1 নম্বর পয়েন্টে এক কথায় লিখে তারপরে আমি দ্বিতীয় পয়েন্টে লিখব হচ্ছে এই গল্প এটা তো কবিতা, কপোতাক্ষ নদ কবিতার মূল ভাবটা তুমি এখানে লিখবা। তো মূল ভাবটা লেখার ক্ষেত্রে একটু বড় করে লেখার চেষ্টা করবা। দ্বিতীয় প্যারায় গল্প অথবা কবিতার মূল ভাব লিখতে হবে। তো তারপরে দ্বিতীয় প্যারায় তুমি এখানে কবিতার মূল ভাবটি লিখে দিবা। তারপরে তৃতীয় প্যারায় কি লিখবা দেখো, তৃতীয় প্যারায় তৃতীয় প্যারায় গল্প বা কবিতার তৃতীয় প্যারায় উদ্দীপক বুঝে সারমর্ম লিখতে হবে। তাহলে তৃতীয় প্যারায় কি লিখবা, উদ্দীপকটি তোমাকে পড়ে বুঝতে হবে, বোঝার পরে উদ্দীপকের যে সারমর্ম, উদ্দীপকে কি বলা হচ্ছে এই বিষয়টি লিখতে হবে। যেমন আমি এখানে বলে দিচ্ছি দেখো, যে উদ্দীপকটি তুমি প্রথমে পড়লে, এখন পড়ার পরে যদি তুমি হুবহু এই উদ্দীপকটি তুলে দাও তাহলে কিন্তু হবে না। এই উদ্দীপকটি পড়ার পরে তুমি এখান থেকে কি বুঝতে পারলে, কি সারমর্মটা এটা, সেই বিষয়টি এখানে লিখতে হবে। তো এটাই বলছে যে তৃতীয় প্যারায় তোমাকে উদ্দীপকের সারমর্মটা লিখতে হবে। আর তারপরে পরিশেষে বলা যায় যে পরিশেষে বলতে যে শেষে তুমি এখান থেকে কি বুঝতে পারছো, উদ্দীপকে কি বলা হচ্ছে, এই দুইটার মিশ্রণে একটা বাক্য লিখবা যেটা তোমার প্রশ্নটাকে সমাপ্তি দিবে। তো এটা মূলত আমি 1 পৃষ্ঠার মধ্যে এখানে দেখাইলাম, তবে তুমি তো 1 পৃষ্ঠায় লিখবা না, তুমি লিখবা এটা 1.5 পৃষ্ঠায় লিখবা, তাহলে তুমি ভালো নাম্বার পাবে। তো তারপরে আমি ঘ নং প্রশ্নটা একটু তোমাদেরকে বলে দিই। ঘ নং প্রশ্নে মূলত কি চাইছে এখানে দেখো, যে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব, কথাটি সত্যতা বিচার করো। এখানে ঘ নং প্রশ্নে মূলত বেশিরভাগ সময়ই এখানে দেখা যায় যে একটি মানে একটি কথা তারা এখানে বলে দেয়, যে তারা একটি মানে লাইন এখানে বলে দিবে, ওই লাইনটি তোমাকে ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে। যেমন এই যে এখানে দেখো ইনভার্টেড কমার মাধ্যমে তারা এখানে বলে দিচ্ছে যে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। তার মানে এটা কপোতাক্ষ নদ কবিতার সাথে উদ্দীপকটি সম্পূর্ণ মিলে যাচ্ছে, এই বিষয়টি তারা এখানে তুলে দিয়েছে। এই কথাটি কতটুকু সত্য সেটা বিচার করতে হবে। তার মানে এটা ওই একই নিয়মে তোমাকে লিখতে হবে। প্রথম প্যারায় যে প্রশ্নে যা চেয়েছে তা লিখতে হবে। তুমি প্রথমে এখানে প্রশ্ন থেকে দেখে তুমি লিখতে পারো যে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। তো এই সত্যটি আমি বিচার করতে চাই। তো এভাবে লেখার পরে তুমি এখানে তারপরে তুমি মূল ভাবটা লিখবে, কবিতাটির মূল ভাব এখানে একটু বড় করে লেখার চেষ্টা করবে। তারপরে হচ্ছে উদ্দীপক থেকে উদ্দীপকের যে মূল ভাব সেটি লিখবা। তারপর শেষে গিয়ে তোমার নিজের যে একটা বক্তব্য আছে, এটা মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা অনেক স্টুডেন্টে বুঝতে পারে না, যে শেষে তোমার নিজের যে বক্তব্য, তুমি যা বুঝতে পারছো উদ্দীপক আর কবিতা মিলিয়ে সেটা তুমি লিখে তারপরে পরিশেষে বলা যায় যে এটা তুমি দিয়ে দিলা। তাহলে এখানে কয়টা পয়েন্ট হলো, মোট 4টি পয়েন্ট হলো। এটা যেহেতু 4 নাম্বার, তোমাকে 4টি পয়েন্ট আকারে লিখতে হবে। তো এভাবে তুমি আসলে একটা সৃজনশীল যদি তোমার কমন না পড়ে তাহলে এটা মেনে তুমি লিখতে পারো। মনে করো তুমি একটা কবিতা পড়লা, সেই কবিতাটির পাঠ পরিচিতি খুব ভালো করে পড়ে নিবা এবং কবিতাটি খুব ভালো করে বুঝে পড়ে নিবা। পড়ার পরে যে কোনো সৃজনশীল যদি আসে তোমাকে গাইড করতে হবে না, তুমি ওইখান থেকে সৃজনশীল এই নিয়মটি ফলো করে তুমি লিখতে পারবা। প্রথমে তুমি প্রশ্ন থেকে লিখবা, প্রশ্নে কি চাইছে সেটা লিখবা। তারপরে তুমি এই গল্প অথবা কবিতা যেটা দেওয়া থাকবে সেটার মূল ভাবটা তুমি ভালো করে বুঝে লিখবা। তারপরে উদ্দীপক থেকে বুঝে উদ্দীপকের সারমর্ম লিখবা, আর পরিশেষে বলা যায় যে এই বিষয়টি লিখে দেবা। তাহলেই তুমি খুব ভালো নাম্বার পাবে গাইড না পড়েও। তো এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।